আমরা কি চাই যে পুরা দেশে সবগুলি রাজনৈতিক দল এক হয়ে যাক? না, এটা তো আমরা চাই না, তাই না? এবং ওই চাওয়ার কোনো লাভও নাই, কিন্তু সুবিধাও নাই। তাহলে সবাই এক হয়ে গেল, ভাগ বাটোয়ারের কথা চলবে। একজন একজনের সমালোচনা যদি না করে তাহলে কি করে বুঝবে যে আমি কাজটা ভুল করতেছি, অথবা কিভাবে সে তারা নিজেদের উপর চাপ অনুভব করবে যে এই কাজটা আমার করা ঠিক হচ্ছে না, তাই না? কাজে আমরা তো চাই না এটা যে সবাই এক হয়ে যায়। যেমন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টি এক হয়ে গেছিল, দেশের কি তাতে বিশাল উন্নতি হয়ে গেছে না ক্ষতি হয়েছে বলেন? ওরকম তো আমরা চাই না। তো এখন যেটা হচ্ছে, এটা ওনারা যে কথাগুলো বলেছেন যে আমরা একটা মানে ঐক্যের রাজনীতি করতে চাই, বিভেদের রাজনীতি, এটা ইতিবাচক। ইতিবাচক মানে কি? এটা ভালো, এরকম মনোভাব থাকাটা ভালো। আমরা অবশ্যই চাই যে দুই দলের দুইটা আলাদা আদর্শ নিয়ে দুই দল দুইভাবে রাজনীতি করবে, দুইভাবে চিন্তা করবে, এবং তাদের মধ্যে আদর্শিক বিভেদ তৈরি হবে, এটা কোনো সমস্যা নাই। আদর্শিক বিভেদ কমাতে বিতর্ক হবে, এটাও কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এতদিন হয়েছি জানেন, আমরা এতদিন দেখেছি যে আসলে বিরোধীদের রাজনীতি না। এতদিন আমরা দেখেছি প্রতিহিংসার রাজনীতি, এতদিন আমি দেখেছি পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার রাজনীতি। ওই প্রতিহিংসা রাজনীতি এবং পরস্পরকে নিশ্চিহ্ন করে দেওয়ার যে রাজনীতি, সেখান থেকে আমরা মুক্তি চাই। কিন্তু আমরা পাশাপাশি একটা শক্তিশালী বিরোধী দল চাই। সেটা যদি আমরা পাই তাহলে আমরা মনে করি একটা গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়েছে। আর তা না হলে আমি আপনার পিঠ চুলকে দিলাম, আপনি আমার পিঠ চুলকে দিলেন, এটা কোনো গণতান্ত্রিক পরিবেশ না, এটা হলো কবরের নিস্তব্ধতা। ওইটা আমরা তো আমাদের দরকার নাই, ওই শান্তি আমরা চাই না। তো সেক্ষেত্রে এখন এখানে জামাতের যিনি গিয়েছেন, জামাতের আমির যে আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের কাছে গিয়েছেন, এটা তারা তো একসময় একসঙ্গে ছিলেন, কিন্তু উনি তো গিয়েছেন রাজনৈতিক আলাপ করার জন্য না। উনি গিয়েছেন একজন সদ্য মাতৃহারা মানে পুত্রকে সান্ত্বনা দেওয়ার জন্য, এবং তাদের দলের যে তাদের প্রতি কি ফিলিং সেটা ইনফর্ম করার জন্য। সেখানে তো এই আলাপটাই হবে। নিশ্চয়ই যেই প্রথমে উভয়কে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম বলেছেন, আসসালামু আলাইকুম মানে কি? আপনার মধ্যে শান্তি বর্ষিত হোক বলছেন, তাহলে তারা তো পরস্পর শান্তিই চাচ্ছেন। এটা কিন্তু মুসলমান হিসাবে, এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে, যে হিসেবে ধরেন না কেন, এটা হলো স্বাভাবিক সৌজন্যতা। এবং আমি মনে করি যে বলেছেন যে আমরা একসঙ্গে রাজনীতি করতে চাই অথবা এই করতে, এটাও কিন্তু সেই সৌজন্যতারই অংশ। এটার অন্য কোনো অর্থ কিনা আপনি খুঁজতে পারেন, সারাদিন খুঁজতে পারেন, আমাদের দিয়ে খুঁজাইতে পারেন, কিন্তু এই খুঁজে কোনো লাভ নাই। এটা আসলে মূল ব্যাপার না। মূল থিমটা যদি এটা হয় যে আমরা পরস্পরকে নিশ্চিহ্ন করার রাজনীতি করব না, আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, আমরা বিরোধিতার জন্য বিরোধিতা করব না, তাহলেই আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি হ্যাপি থাকবো। জি, রেজাউল করিম রনি, আপনার কাছে কি মনে হয় যে আমরা ইতিবাচক রাজনীতির দিকে ফিরছি কিনা? যেটি মাসুদ কামাল ভাই বললেন যে আমরা নিশ্চিহ্নের রাজনীতি আর চাই না, বিভেদ থাকবে, আদর্শিক দ্বন্দ্ব থাকবে, বিতর্ক থাকবে, এর মাঝেই গণতন্ত্র সুসংহত হবে, দেশটা এগিয়ে যাবে। জি, ধন্যবাদ। এবং যে যেখান থেকে শুনছেন সবাইকে আমার সালাম এবং কৃতজ্ঞতা, মাসুদ ভাইকে শুভেচ্ছা। দেখেন, কামাল ভাই যেখান থেকে শেষ করলো আমি ওখান থেকে শুরু করি। তো ঐক্য তো সবাই চায়, পজিটিভ ব্যাপার, এবং অবশ্যই প্রতিহিংসার জায়গা থেকে আমরা প্রতিযোগিতা দেখতে চাই। প্রতিযোগিতা ছাড়া গণতন্ত্রের বিউটি থাকবে না। এবং আমরা আগে ছিলাম একটা টু পার্টিজান স্টেটে, মানে আওয়ামী লীগ বনাম বিএনপি, এর সাথে ছোট ছোট দলগুলো দুই দলের পকেটে ঢুকে গেছিল। সেখানে আমরা একটা মাল্টি পার্টিজান রাজনৈতিক ধারায় 5 তারিখের পরে প্রবেশ করব বলে আমাদের আকাঙ্ক্ষা। তো সেখানে আপনার এই ধরনের আহ্বান, এইটা একদম কামাল ভাই ঠিকই বলছে, এইটা একটা পলিটিক্যাল সৌজন্যতামূলক আলাপ। আর এই আলাপটা তো এখানে করার কথা না। আপনি গেছেন একটা শোকাহত সন্তানকে সান্ত্বনা জানাইতে বা সহমর্মিতা জানাইতে, সেখানে রাজনৈতিক বক্তব্য দেওয়াটা ইম্যাচুরিটি। আপনারা কেউ বলছে শোক সবাই যায় আপনি একসাথে আগামী ভবিষ্যৎ, অতীতে ছিলেন, ভবিষ্যতে থাকবেন, এজন্য পলিটিক্যাল স্টেটমেন্ট দেওয়াটা তো রাজনৈতিক অপরিপক্কতার লক্ষণ এক অর্থে। হ্যাঁ, আপনি মানে একটা, যেমন ধরেন তারেক রহমান, উনি বিশাল একটা ঐতিহাসিক জানাজার মধ্যে দাঁড়াইয়া ওনার বক্তব্য কি ছিল, কয় সেকেন্ড বক্তব্য দিছে, কি বলছে? 2টা কথা, যে উনার মরহুমার পক্ষ থেকে আমি যেটা সবাই বলে সেই বক্তব্যটা, এবং মানুষ প্লিজড। কিন্তু বিশাল জনসমাবেশ, এত এত মানুষের সামনে 2টা একটু রাজনৈতিক কথা বললে দিলেই তো হইতো, একটু বললেই তো হইতো, সর্বনাশ হয়ে যেত। ফলে আদবের কতগুলো ব্যাপার আছে, কতগুলো যে সব জায়গায় সব রাজনীতি করতে হয় না, এটা হলো একটা দিকে। তারপরেও
জাতীয় ঐক্যের কথাটা শুনতে শুনতে আমরা 5 তারিখের পরের থেকে, হ্যাঁ, এটা আমার মনে হয় যে এটার আর কোনো মিনিং তৈরি করে না। যখনই কেউ ঐক্যের কথা বলে আমার তখনই মনে কোনো একটা ধান্দা আছে, হ্যাঁ, কারণ 5 তারিখের পর ঐক্যের কথা আমরা এত শুনছি, কিন্তু কোনো ঐক্য ম্যাটেরিয়ালি মানে বাস্তব অর্থে আমরা কিন্তু দেখতে পারিনি। কারণ কি? কারণ ঐক্যের ভিত্তি কি? আদর্শ না প্রয়োজন? যে কোনো প্রয়োজনের ভিত্তিতে যখন ঐক্য হয়, এটা পৃথিবীর ইতিহাসে যেই জায়গায় হোক এটা সবসময় নিকৃষ্ট ঐক্য। প্রয়োজন শেষ, তারপরে একজন আর চেনে না, এটাকে বলে ইউটিলিটেরিয়ানিজম, ব্যবহারবাদিতা, ব্যবহার করে ছুড়ে ফেলে দেয়। তো এখন আদর্শের ভিত্তিতে ঐক্য, বিএনপি জামাতের ঐক্য কি সম্ভব? না। প্রয়োজনের ঐক্য তো আগে ছিল, একজন আরেকজনকে ব্যবহার করছে, ব্যবহার করার পরে আজকে একজন হয়ে গেছে সাধু, আরেকজন হয়ে গেছে সাদাবাজ, হ্যাঁ। তো ফলে এই ধরনের ঐক্য ওয়ার্ক করে না। আরেকটা হলো আপনি তারপরেও ঐক্যের রাজনীতি ধরেন যদি আপনি করেন, 5 তারিখের পরে জাতি গঠন হবে যাবে, তাই না? খুব ভালো ভালো কথা আমরা বলি না, তাহলে কিভাবে করতে হবে? এটা বেসিসটা কি হবে? 5 তারিখের পর না 12 ফেব্রুয়ারি পরে? 5 তারিখের পরে আমি বলতেছি, মানে গণঅভ্যুত্থানের পরে, মানে 5 আগস্ট 2024 পরের কথা বলছি। শত্রু মিত্রের ভেদজ্ঞান ছাড়া রাজনীতি হয় না। পলিটিক্স সিম্পলি হলো শত্রু মিত্র ডিফাইন করা, আমরা জানি। তো এখন আপনি যখন জাতীয় ঐক্যের কথা বলছেন, তাহলে এটা যদি রিয়েলি করতে হয় তাহলে কি করতে হবে? আপনার করতে হবে যে রাজনৈতিক পরিসরে শত্রু মিত্র ক্রিয়েট হয় বা সৃষ্টি হয়, সেই পরিসরটাকে দূর করতে হবে বা দুর্বল করতে হবে। সেই পরিসর দুর্বল করা ছাড়া, শত্রু মিত্র যেভাবে ক্রিয়েট হয় সেই পাটাতন, সেই পরিসর, সেই প্যারাডাইম ডিস্ট্রয় করা ছাড়া, ইলিমিনেট করা ছাড়া, ধ্বংস করা ছাড়া জাতীয় ঐক্যের কথা বলাটা হইলো একটা প্রতারণা, যে দলই বলুক। কারণ ঐক্য ক্রিয়েটের প্রচেষ্টা নাই। ধরেন আপনার এখানে একটা জায়গা আছে ডোবা, হ্যাঁ, এবং এখানে পাইলিং করার কন্ডিশন নাই, এখানে যদি আপনি 24 তলা বিল্ডিং এর স্বপ্ন দেখান, এটা যেরকম প্রতারণা, একইভাবে যেখানে শত্রু মিত্র মানে মিউচুয়াল করার বা শত্রু মিত্র তৈরি হওয়ার কন্ডিশন অমিট করা নাই, দূর করা হয় নাই, সেখানে জাতীয় ঐক্যের কথা বলাটা প্রতারণা। এটা গেল একটা। তারপরেও জাতীয় ঐক্যের কথাটা পপুলিজমের কারণে, জনপ্রিয়তা বাড়ানোর কারণে আমরা বলতে পারি, অনেক দল বলে, কিন্তু সেটা ওয়ার্ক করবে না। ওয়ার্ক করবে না, তার প্রমাণ কি? তার প্রমাণ হলো এই যে ধরেন আপনি শোক সভায় গিয়ে আপনি গান গাচ্ছেন, এটা আদব তো রইল না, হ্যাঁ। শোক সভায় গিয়ে আপনারা ঐক্যের আহ্বান জানানোর দরকার নেই, কারণ আপনি পলিটিক্স মিন করলে এটা বলতেন না। তারপরে কি ধরেন ডাকসুর লোকজন গেছে দেখা করতে, নাম দিয়ে দিছে বৈঠক, এটা নিয়ে কালকে সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, ছাত্র দল এবং অন্যান্য দলের বিশাল অবস্থা, হ্যাঁ। কারণ কি? এটা আপনার মানে আমি অনেক আগে একটা কমেন্টারি করছিলাম যে বিএনপি কোনোদিনও জামাতকে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে নিবে না। কেন নিবে না? কারণ হলো দুই ধারার রাজনীতি, ওই যে আদর্শিক অবস্থান ভিন্ন, যেটা বললাম, প্রয়োজনের কারণে আগের ঐক্য। তাহলে বললাম যে আগে যে জোট করছে, আগে জোট করে কি বিএনপি জামাত হয়ে গেছিল বা জামাত বিএনপি হয়ে গেছিল, হইলে কি তারা আলাদা আলাদা ভাবে এখন একটা মুখোমুখি দাঁড়াইতো না তো। মানে কখনো প্রতিদ্বন্দ্বী আকারে নিবে না, কারণ হলো দুই ধারার রাজনীতি করে। জামাত হলো একটা ক্যাডার বেস মতাদর্শ ভিত্তিক রাজনীতি করে, আর বিএনপি হলো একটা মধ্যপন্থার রাজনীতি করে। বিএনপিকে আমি বলি সব দলের একটা পার্টি, এখানে ডান আছে, বাম আছে, সব আছে। এই কারণে অনেক সমস্যাও তৈরি হয়, অনেক, সেটা অন্য আলোচনা। তো ফলে বিএনপিকে একটা প্রতিদ্বন্দ্বী বানাইতে গিয়ে জামাত যে রাজনীতিটা এখানে করার চেষ্টা করতেছে, যে ফ্রেম করার চেষ্টা করতেছে যে আর সবাই খারাপ, সে শুধু ভালো, এইটা হলো যে কোনো দেশে ফ্যাসিজম শুরুর প্রথম স্টেপ। আচ্ছা, আপনি যদি ভালো হন ভাই, আপনি নিজ গুণে ভালো হন, আপনি খারাপ এই কারণে আমি ভালো, এটা হাসিনার মডেল। হাসিনা কি বলছিল? সব খারাপ, হ্যাঁ, আর আমি শুধু ভালো। তো আপনি যখন ভালো খারাপ এইভাবে সমাজকে বিভক্ত করে ফেলেন, তখন ফ্যাসিজমের শুরু হয়। এবং আপনার কর্মীগুলো এতটাই ডেসপারেট হয়ে ওঠে, যেমন 5 তারিখের পরে আপনি যদি জামাতের সমালোচনা করেন তাহলে আপনি নিরপেক্ষ না। আপনি নিরপেক্ষ হওয়ার শর্ত হলো জামাতের প্রশংসা করতে হবে। যে কাজ তুমি প্রশংসা করো নাই সেখানেও করতে হবে। একই কাজ যদি ধরেন বিএনপি করে সেটা খুব খারাপ, বা এনসিপি করলে খুব খারাপ, বা আগে মানে এনসিপি জোট হওয়ার আগে তো খুবই খারাপ ছিল, এখন ভালো হয়ে গেছে। তো আপনার কিন্তু আপনি করলে খুব খারাপ। জি, এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে জামাত কি স্বার্থের কারণেই ঐক্যের কথা বলছে কিনা, এটি আপনি এই প্রশ্নটা করে রাখলাম। আমি আবার আসবো মাসুদ কামাল ভাইয়ের কাছে। মাসুদ কামাল ভাই, যেটি রনি ভাই বলছিলেন যে বিএনপি কখনোই জামাতকে তাদের প্রতিদ্বন্দ্বী মনে করে না, আর যেটি তাকে প্রশ্ন করলাম এখন যে স্বার্থের কারণে যদি কোনো ঐক্য হয় সেটি হচ্ছে নিকৃষ্ট ঐক্য। তাহলে বিএনপি জাতীয় সরকারের কথা বলছে, জামাতও জাতীয় সরকারের কথা বলছে, এর মধ্যে কি একটা স্বার্থের ঐক্যের কোনো মানে আভাস মিলছে কিনা? না, জাতীয় ঐক্য মানে কি? জাতীয় ঐক্য মানে দেখেন, এটা খুব ইন্টারেস্টিং। কিন্তু জাতি আসলে কারা? জাতি বলতে সব দল, সব দল না। এখন বিএনপি যদি বলে যে আমার সঙ্গে যারা আছে তাদের নিয়ে ঐক্য করাটাই জাতীয় ঐক্য, তারা তো তাই বলছে আসলে। জামাত যখন জাতীয় ঐক্যের কথা বলে, তাদের সেই ঐক্যে কি জুনায়েদ সাকি আছে? জুনায়েদ সাকি কি
ওনাদের যে জাতি সেই জাতির মধ্যে আছে নাই রে ভাই। আবার বিএনপি যখন ঐক্যের কথা বলে তাদের সেই ঐক্যে কি মামুনুল হক আছে? থাকলে তো মামুনুল হক এখানে আসতো, তাকে তো দেয় নাই তারা। কাজে জাতীয় ঐক্য যখন বলে তখন কিন্তু আমার লোকগুলিকে নিয়ে ঐক্যটাই জাতীয় ঐক্য। আচ্ছা আপনি জাতীয় ঐক্য কথা বলেন, এখানে কি আওয়ামী লীগ আছে? আওয়ামী লীগ কি জাতির অংশ না? দুষ্ট অংশ, দুষ্ট অংশ মানলাম, দুষ্ট, খুব দুষ্ট, কিন্তু সে কি জাতির অংশ কিনা সেটা বলেন আপনি। তাহলে জাতীয় ঐক্য শব্দটাই আসলে একটা মন ভোলানো কথা। আসলে এটা জাতীয় ঐক্য না, আমাদের বন্ধু বান্ধব নিয়ে ঐক্য, এটা হলো গিয়ে ঐক্য। এটাই তারা জাতীয় ঐক্য হিসেবে ডিফাইন করতেছে। সবাই মিলেই যদি দেশটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার কথা বলছেন, যে সবাই ভাই মূল কথাটা আমি বলি আপনাকে, মূল কথা হলো জানেন, এই জন্য যে একাধিক দল, একাধিক রাজনৈতিক দল, একাধিক প্রতীক, এই জন্যই তো যে আলাদা আলাদা ভাবে তারা চিন্তা করবে। বাট প্রশ্নটা হলো কি, ওই যে যেটা বললাম যে বিরোধী দল থাকবে, বিরোধী দল বিরোধিতা করবে, সব কাজে বিরোধিতা করবে না। মানে এই দুইটা দল মনে করেন, দুই দলের কোনো কিছুই কি মিল নাই? আছে তো রে ভাই। তখন আমি একটা কাজ করবো, একটা সিদ্ধান্ত নিব, এখন ইন্ডিয়ার সঙ্গে আমার সম্পর্কটা কি হবে, একটা সিদ্ধান্ত নিলাম। এখন এই সিদ্ধান্তটা সরকার নিল, যেটা যে সরকারি হোক, আমি সরকারের নাম বলতে চাই, যে সরকারি হোক, সরকার একটা সিদ্ধান্ত নিল যে আমি এটা করতে চাই। এখন যদি এই সিদ্ধান্তটা বিরোধী দলের সঙ্গে মিলে যায়, তাও কি তার বিরোধিতা করতে হবে? এই যে তাও যদি সে বিরোধিতা করে, তখন বুঝতে হবে সে বিরোধিতার জন্য বিরোধিতা করতেছে। তাকে তার তার সিদ্ধান্ত হইলো যা কিছু করুক আমি না করবো, এই সিদ্ধান্ত নিয়ে সে মাঠে নামছে। ওই জায়গাটা আমরা চাই না ভাই। আপনি আপনার মতো বলেন, সে তার মতো বলুক। আপনি যদি তার সিদ্ধান্ত নেওয়ার আগেই আপনার কথাটা বলেন, তাহলে বরং তার লাভ হবে। সে আপনার কথাটা মাথায় নিয়েই তার সিদ্ধান্তটাকে সে মডিফাই করতে পারবে, কোনো প্রবলেম তো না ভাই। মূল লক্ষ্য তো একটাই, দেশটাকে উন্নত করা, দেশের জাতিকে একটা স্বস্তি দেওয়া, মূল লক্ষ্য তবে এইটা, তাই না? পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা না। কিন্তু তো এই যে আপনি মানে আমাদের এখানে কি হয়েছে, একটা উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে, একটা বড় একটা কাজ হচ্ছে, ওই দিন বিরোধী দল হরতাল ডেকে বসে রয়েছে, হয়েছে না এই দেশে? তো সেইটা হলো কি, ওটা হলো কেবল বিরোধিতা, যে আমি পণ করেছি, তুমি যা কিছুই বলো আমি বিরোধিতা করবো, ওইটা আমরা চাই না। এখন এরা যদি জাতীয় ঐক্য বলতে ওই জিনিসটা বুঝায় যে যে আমি যাই, উনি যাই বলুক না কেন, উনি আমার দল কয় না, উনি যা কথাই বলুক না কেন, যদি ওই কথাটা আমার কাছেও গ্রহণযোগ্য হয়, আমরা এটাকে সাপোর্ট করব। অথবা আমি যদি সরকারে থাকি আমি এটাকে গ্রহণ করব। নট নেসেসারিলি যে আমারই আগে মনে পড়তে হবে। আপনি বলতেই পারেন আপনার কথা পছন্দ হয়েছে আমার, আমি নিয়ে নেবো আপনার কথাটা, কোনো প্রবলেম তো নাই। কারণ আপনি যদি মনে করেন আমাকে ভুল প্রমাণিত করার জন্য বলেন, তাহলে হলো একটা, আর আপনি দেখতেছেন যে আমি এটা ভুল করতেছি, আমাকে ধরাই দেওয়া, এটা হলো আরেকটা। তো এই যে অবস্থানটা, এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন তাহলে জামাত যে কাজটা করলো, এটাকে আপনি কিভাবে, একদম কি মূল্য দিবেন না? আমি মূল্য দিব। আমি মূল্য দেবো কেন সেটা আমি বলি। ধরেন জামাতের সঙ্গে আর আমরা কি দেখে আসছি একদিন, সরকারি দল এবং প্রধান বিরোধী দল, টকিং টার্ম নাই। এটা তো আমরা দেখে আসছি, কথাই বলে না, পারলে তাহলে শেষ করে দেয়, এই তো ছিল মানসিকতাটা। তো এদের মধ্যে টকিং টার্মটা আছে। জামাতের আমির তো ওখানে গিয়েছেন, এবং আমি শিওর জামাতের এরকম কোনো ঘটনা ঘটলে বিএনপি চেয়ারপারসন এখানে আসবেন। এই যে মানে আপনার একটা সামাজিকভাবে তাদেরকে পরস্পরকে গুরুত্ব দেওয়া, মানা, একসঙ্গে বসা, কথা বলা, এই যে প্র্যাকটিসটা, এটা চালু থাকুক না, সমস্যাটা কি? এটা তো আমি মনে করি এর জন্য ভালো। জি, রেজাল্ট করেন রনি, যে প্রশ্নটা আপনার কাছে করেছিল। দেখেন, এটা ডেফিনেটলি জাতীয় ঐক্য তো এমনিতে একটা আছে, সেটা হলো জাতীয় স্বার্থগুলোর ব্যাপারে। 5 তারিখের পরে আমরা বলছিলাম রাজনীতিটা 100% বিরোধিতার জায়গা, যেখানে কামাল ভাই আলোচনা করতেছিলেন যে 100% বিরোধিতার জায়গায় রাজনীতি করার সুযোগ নেই। কিন্তু প্রবলেমটা হয় কি, আপনি তখনই খুশি থাকেন যখন আপনার স্বার্থটা হাসিল হয়। আপনার অবশ্যই একটা ট্রান্সপারেন্সি থাকতে হবে। যেমন ধরেন একই জিনিস, যেমন বিএনপির একটা লোক পোস্টার টানাইলে খুব খারাপ, ও সাদাবাজ, কিন্তু আপনার একটা লোক পোস্টার টানাইলে ভালো। এটা কিভাবে হয়? এই যে খারাপ, তো এটা খারাপ। যেমন আমি একটা ধন্যবাদ জানাইতে চাই আজকে বিএনপির অ্যাক্টিং চেয়ারপারসন, 15ই আগস্ট 2024 সালে একটা লাইভ টক শোতে আমি বলছিলাম যে এই পোস্টার লাগানো রাজনীতি থেকে বাংলাদেশের মানুষকে দয়া করে রেহাই দেন। হ্যাঁ, এবং চাঁদাবাজি যদি আপনি বন্ধ করতে চান, তার ফার্স্ট স্টেপ হলে পোস্টারিংটা বন্ধ করতে হবে। কেউ তো তোমার সালাম চায় না ভাই, তুমি কেন সালাম দাও? গাছপালার আগায় আগায় তোমার এই পোস্টারটা নেয়, দরকার নাই তোমার সালামের। মানুষ যদি তোমাকে পছন্দ করে,
তোমার ছবি পোস্টারের উপর এরকম গাছের আগায় লতায় পাতায় টানানোর দরকার নেই, তার মনের মধ্যেই থাকবে। তুমি রাজনীতিটা করবে তুমি মানুষের দুয়ারে দুয়ারে গিয়া, গাছের আগায় কি তোমার? হ্যাঁ, তো পোস্টার তো দরকার নেই এখানে। এবং পোস্টারের এই যে আপনার ছয় লাভ করে ফেলে এবং এত পয়সা খরচ করার জন্য, হ্যাঁ, মানে মাইলকে মাইল পোস্টার টানো, এই টাকাটা কোথা থেকে আসে? এই টাকাটা উৎপাদনের একটা প্রক্রিয়াই তো হইলো আপনার চাঁদার ক্ষেত্রগুলো দখল করতে হয়। না আমি রাজনীতি করবো, আমার চাঁদাবাজি করার দরকারটা কি? আমি যে কোনো একটা পেশায় থাকবো, তারপরে আমি যতখানি সরকারি জিনিসপত্র পাই এগুলো আমি সুন্দর মতো ডিস্ট্রিবিউট করে দেবো। রাজনীতি বলতে আমি যতটুকু স্বল্প জ্ঞানে এটাই তো বুঝি। তুমি যখন হাজার হাজার তোমার পোস্টার লাগাইতে হবে, প্রচুর মিছিল মিটিং বাইর করতে হবে, হাজার হাজার হুন্ডা লাগাই, তখনই তো চাঁদার ক্ষেত্রটা তৈরি হয়। তো সেই জায়গা থেকে আজকে আমি মনে করি যে উনি যে প্রস্তাবটা দিল যে সারা দেশে পর্যায়ক্রমে, হ্যাঁ, এটা আমি 1 বছর ধরে আমি ক্রমাগত ভাবে বলে আসতেছি যে এখান থেকে জাতিকে রক্ষা করেন, এই ধরনের রাজনীতি আমরা দেখতে চাই। এখন এইটা ধরেন উনি মানে, কিন্তু এই পোস্টারের ইয়াটা বিএনপি লাগাইলেও খারাপ, সিপিবি করলেও খারাপ, বাসদ করলেও খারাপ, এনসিপি করলেও খারাপ, জামাত করলেও খারাপ। কিন্তু আপনি তো মনে করেন না এটা আমি করলে ভালো, অন্যরা করলে খারাপ, তখনই তো ভাই সমস্যাটা তৈরি হয়। তখনই তো এই জায়গাটা, এই যে টকিং টার্মসটা থাকে না। এবং 5 তারিখের পরে অবশ্যই রাজনীতিতে 100% বিরোধিতার জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। এবং আমি যেটা মনে করি জামাত এবং বিএনপির মধ্যে 100% এনিমিটি কোনোদিনও সম্ভব না। কারণ হইলো তারা কমনলি ভিকটিম লম্বা সময় ধরে, ফলে তারা চাইলেও ধরেন যে লোকটা একসাথে জেল খাটছে বছরের পর বছর, তারা দুইটা মিছিল যারা মুখোমুখি যখন আসে, দুজনের মুখোমুখি দাঁড়ায়, তারা কি করবে? তারা কি একজন একজনকে কোপ দিবে? সম্ভব না, এটা দিতে পারবে না। হ্যাঁ, মানে আমরা এটা দেখছি, ধরেন এই যে সোশ্যাল মিডিয়াতে এমন মানে আপনার হাইপ তোলা হয়, এমন ভাবে বিরোধিতা করা হয়, পার্সোনালি যখন আমরা কথা বলি এরকম দেখি না। তো আরেকটা হলো যে দেখেন বাংলাদেশে আমি আরেকটা কমেন্টারি করেছিলাম যে জামাত ক্যান নট সার্ভাইভ উইদাউট বিএনপি। কেননা জামাত যে পলিটিক্সটা করে, এই পলিটিক্সটার ব্যাপারে অনেক মানুষের অনাস্থা আছে, কারণ তারা পজিশন খুব দ্রুত সুইচ করে। 5 তারিখের পরে আগের অতীত না ঘাটি অনেকবার তারা পজিশন সুইচ করছে। যেমন নিম্নকক্ষে পিয়ারের জন্য তারা আন্দোলনে নেমে গেল, হ্যাঁ, 8 দল 5 দল নিয়ে, তারপরে সেই আলাপটা বন্ধ হয়ে গেল। তারপরে বললো যে এনসিপির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হলো যে তারা জুলাই সনদের আইনি ভিত্তি না হলে স্বাক্ষর করবে না। রাতেও মিটিং, সকালে বৃষ্টির মধ্যে ছাতা ধরে যায় হাজির, সাইন করতে চলে গেছে। ফলে জামাত বন্ধু হিসাবে ঠিক রিলায়েবল না, মানে সে, কারণ সে সবসময় প্রো পাওয়ার অ্যাপ্রোচ নেয়, প্রো ইস্টাবলিশড আচরণ করে। ফলে তার আসলে আপনার এমন একটা মিত্র দরকার জামাতের, যার মধ্যে প্রচুর স্পেস আছে, যার মধ্যে প্রচুর চোরবাটপাট ঢুকে যাওয়ার ক্ষেত্র আছে। এটা হলো বিএনপি। বিএনপির মধ্যে প্রচুর স্পেস, এই জন্য প্রচুর চোরবাটপার, পলিটিশিয়ানও আছে, চোরবাটপার বেশি তো, কারণ প্রচুর এই জন্য। কিন্তু যারা অলরেডি ইডিওসেন্ট্রিক রাজনীতি করে, হ্যাঁ, সেখানে ঢুকতে হলে আপনার আওয়ামী লীগ সাইজে ঢুকতে হবে, যেভাবে ছিল জামাতের অনেক লোক আওয়ামী লীগের মধ্যে ছিল, সবাই না, একটা বড় অংশ ছিল, শিবিরের একটা বড় অংশ ছিল, যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখন নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে। ফলে এটা, কিন্তু জামাতের ক্ষেত্রে আপনার বিএনপিতে ঢোকার জন্য তার বিএনপি হইতে হবে না, সে জামাত থেকে স্পেস নিতে পারবে, হ্যাঁ, নিষিদ্ধে আবার নিজের রাজনীতি করতে পারবে। ফলে বিএনপি জামাতের জন্য সবসময় কমফোর্টেবল ফ্রেন্ড, মানে বেস্ট ফ্রেন্ড বাংলাদেশের রাজনীতিতে। আওয়ামী লীগও না, অন্য কেউ না, এবং অন্য কেউ তাকে স্পেস দিবে না, হ্যাঁ, তাকে গিলা খেয়ে ফেলতে যাবে। এবং 71-এর কসলানো তো আছেই তার, ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে থাকার কারণে সবাই তারে সুযোগ পেলে 71 নিয়ে চাইপা ধরবে। তো এই কারণে আপনার মানে জামাত, ধরেন সাপোজ ধরেন যদি জামাত ক্ষমতায় আসে, আমরা হাইপোথেটিক্যালি ধরে নেই, তাহলে ঘটনাটা কি ঘটবে? পলিটিক্সে তো আপনার ফ্রেন্ড লাগে, জামাতের এই যে এখন যে 8 দল 12 দল বলতেছে, এদের সোসাইটিতে ইম্প্যাক্ট কতখানি, একটা মানে গ্রাসরুট লেভেলে তাদের সংগঠন কতখানি, তাদের মিত্রদের জিরো। শুধু মানে আপনার কিছু মুখ আমরা চিনি, সবাইকে আমরা চিনি না। কিন্তু পলিটিক্সে তো আপনার মিত্র লাগে। ধরেন আপনি জামাত গভর্নমেন্ট ফর্ম করলো তাদের মতো করে, হ্যাঁ, নানা মেকানিজম যাই হোক, বা জনগণ পপুলার ভোটে, তার মিত্র কে? তার শত্রু ধরেন বিএনপি, তার শত্রু এন্টার কালচারাল এজেন্সি, কালচারাল এস্টাবলিশমেন্ট, হ্যাঁ, মেইনস্ট্রিম মিডিয়া, ইন্ডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, আমেরিকা, সবাই। যদিও সবাই বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাল দিতে পারে অনেকে। তো তাহলে এরকম তো জামাত তো এমনিতে এক ঘরে হওয়া একটা লোক, তার তো মিত্র দরকার। ফলে মিত্রের দিক থেকে বিএনপি অলওয়েজ বেস্ট মিত্র জামাতের। এটা জামাতের রাজনীতিবিদরা, মানে সোশ্যাল মিডিয়াতে যত যাই হোক, যারা রাজনীতি করে তারা এটা বুঝে যে বিএনপির সাথে একটা টকিং টার্মস যদি সে না রাখে, তাহলে সে যে কোনো সময় বিপদে পড়ে।